আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা আগামী অর্থবছরের ৩ লাখ কোটি টাকার এডিবি অনুমোদন। সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ রিজভির। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানি ২১শে মে। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ ৩ বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটের নতুন ভিসির নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এবং মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার। ফরিদপুর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভা চলছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা চলছে। সভায় ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করার পাশাপাশি অনুমোদন দেওয়া হবে। এছাড়া ৫ বছরের মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়েও আলোচনা হতে হবে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সভা শেষে ব্রিফ করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে সেগুলো তো সময় মতো শেষ করতে হবে, আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে, আর যেগুলো আসলে প্রয়োজনীয়তা নাই সেগুলো বাদ দেওয়া হবে। এই তো বলেন। প্ল্যানটা খুব সহজ। শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দেওয়া হয়ে গেছে, যেগুলো এলজিআরডি খাতে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি যেটা বলেছি আপনারা খেয়াল করেছেন কিনা, বিগত দিনে যে প্রকল্পগুলো আছে সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। নতুন প্রকল্প করার জন্য থোক বরাদ্দ থেকে যার যে প্রয়োজনীয়তা। দর্শক, পরিকল্পনা কমিশন মিলনায়তনে সভা শেষে ব্রিফ করছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পদক্ষেপে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন দেখে একটি মহল নানা অপপ্রচার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের দলের যৌথ সভা শেষে তিনি আরও বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। তারেক রহমানের রাজনীতি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত আলোচনা সভা, সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দরিদ্রের মাঝে খাবার, নিত্যপণ্য বিতরণ সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল। আগে 10 টাকা কেজি চাল খাওয়াতে পারেনি,
ঘরে ঘরে চাকরি দিতে পারেনি, বিনামূল্যে সার দিতে পারেনি, কিন্তু তারা বলেছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটির গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানি আগামী 21 মে। রিটকারীর পক্ষে মামলাটির দ্রুত শুনানির আবেদন করলে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন ঠিক করেন। গত সপ্তাহে বিসিবির সাবেক 2 সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ সহ 12 পরিচালক বর্তমান বোর্ড বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। রিট রুলের আর্জির পাশাপাশি বর্তমান অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত 7 এপ্রিল তামিম ইকবাল খানকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এর আগে কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে 7 আইনজীবী রিট করলে তা 11 মে খারিজ করে দেন হাইকোর্ট। ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার রেশ নাগাড়তেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এছাড়া ভিসি পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে চলমান আন্দোলন অব্যাহত আছে। সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। নতুন ভিসি মোহাম্মদ ইকবাল রোববার সন্ধ্যায় যোগদান করলেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের 5 আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, তারপরে জোরপূর্বক ভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়। আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5 আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা নেবেন, তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন না। এখানে আমরা তখনই ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে এ ঘটনা শেষ না হতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী লামিসা জামান। আমি দুটো জিনিস চাই, এক, আমার এই জিনিসের মামলা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে কিছু হলে সেটা বিশ্ববিদ্যালয় বাদী হয়ে করে, তারা ওই জিনিসের মামলা নিয়েছে, এইভাবে করেই ওটা তখনই হয়েছে। এবং দ্বিতীয়ত, আমি আসলে এই জায়গাটা থেকে আর উঠবো না, এবং এইটা আমার একান্ত, এটা আমি বারবার বলছি, একান্ত আমার আন্দোলনকারী এবং ভিকটিম হিসেবে সিদ্ধান্ত। এর আগে ইফটিজিং ও কটূক্তির দায়ে 3 জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 8ম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অচল হয়ে আছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। নতুন সরকারের প্রথম বাজেট
উচ্চাকাঙ্ক্ষা দিয়ে শুরু হচ্ছে বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। রাজধানীর গুলশানে একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় একথা জানায় প্রতিষ্ঠানটি। মূল প্রবন্ধে বলা হয়, আসছে বাজেটে 1,16,000 কোটি টাকার ঘাটতি হতে পারে, যা মেটাতে এবারও নির্ভরতা বাড়ছে বিদেশি ঋণের ওপর। গবেষকরা বলেন, 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হচ্ছে তাও বাস্তবসম্মত নয়। বাজেটের ঘাটতি মেটাতে সরকারকে আয় বাড়ানোর পরামর্শ গবেষকদের। এ বিষয়ে ব্যক্তি করের আওতা বাড়ানো এবং নানা খাতে দেয়া কর অব্যাহতি বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ দেয়া হয়। প্রাক বাজেট আলোচনায় সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় সরকার কি কি সুবিধা দেবে সে সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। কিভাবে দেখছেন? যেহেতু বাজেটটা এখনো ইয়েট টু কাম, মানে এখন আমরা দেখিনি, কিন্তু আমি প্রত্যাশা করছি এবং মোটামুটিভাবে ধারণা করছি যে একটা এই জায়গাটায় করের বিষয়ে বিশেষ মানে আমি ডিউটির কথা বলছি, ডিউটির বিষয়ে সুবিধা আছে। স্থানীয় সরকার নির্বাচন ছাড়া, স্থানীয় সরকার প্রতিনিধি ছাড়া এই ব্যয় দক্ষতা স্থানীয় পর্যায়ে কতটা অর্জিত হবে সেটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। খরচ বাড়বে, আয় কোথা থেকে আসবে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে খরচের আরেকটা দিক দেখা উচিত, যে আমরা কোথায় খরচ করছি। খরচের এই দিকটা না দেখে আমরা শুধু আয়ের চিন্তা করলে সেটা ঠিক হবে না। আমদানিকৃত প্রয়োজনীয় পণ্য আছে তার শুল্ক কমান, আর প্রত্যক্ষ করের ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাব আছে। সিলেটে হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেক শিশু শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে। এ নিয়ে সিলেটের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে নতুন রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 73 জন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা 275। এর মধ্যে সিলেটের বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 75 ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 74 জন ভর্তি রয়েছেন। এছাড়াও কুমিল্লায় উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10:50 রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আইনমন্ত্রী, কূটনৈতিক কোরের ডিন, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। গত 9 মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন রাষ্ট্রপতি। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার হার্টে একটি ব্লক শনাক্ত হয়। পরে 12 মে জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি করে একটি রিং স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে শহরের আমিরাবাদের ওই বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় 3 বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীনের স্ত্রী মিষ্টি বারোই। রোববার বিকেলে আত্মীয় পরিচয়ে সেই বাড়িতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। রাত 3টার দিকে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করে। এ সময় একই দড়িতে বাবা ও শিশু সন্তানের মরদেহ ঝুলতে দেখা যায়। পাশেই পড়েছিল স্ত্রীর মরদেহ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বারোইকে। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছ ভর্তি ট্রাকের সাথে মাছবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহত চালকের বাড়ি যশোরের কোতালি থানার চাছড়া গ্রামে। এদিকে ময়মনসিংহের ফুলপুর পশু হাসপাতালের সামনে ভোরে আরেক সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফজরের নামাজ শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় ঔষধ কোম্পানির একটি পিকআপ ভ্যান পেছন থেকে এরশাদ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ।
দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানকে চরম প্রতিকূল ও সংকটাপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেন, চুক্তি না করলে ইরানের কোনো অস্তিত্বই থাকবে না। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সময় শেষ হয়ে আসছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির জবাবে তেহরান স্পষ্ট জানিয়েছে, ট্রাম্পের এ ধরনের হুমকিমূলক বাগাড়ম্বর ও বল প্রয়োগের কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং যুক্তরাষ্ট্রকে পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালী সহ ইরানের অভ্যন্তরে যে কোনো স্থানে সামরিক উস্কানি নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে সশস্ত্র বাহিনী। গাজীপুরে আধুনিক গণপরিবহন ব্যবস্থা বিআরটি প্রকল্প বন্ধ না করে আরও 1,000 কোটি টাকা বিনিয়োগের দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। রাজধানীর বাংলা মোটরের সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার উদ্যোগ নিলে 1 বছরের মধ্যে বিআরটি সুবিধা পাবে নগরবাসী। সেক্ষেত্রে বিআরটি লেনে ব্যক্তিগত যানের প্রবেশ বন্ধ করতে হবে। ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি মনে করে, মেট্রো রেলের তুলনায় বিআরটি লাভজনক প্রকল্প। বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোসলেউদ্দিন হাসান জানান, মাঠ পর্যায়ে যারা বিআরটি প্রকল্প অনুসন্ধান করে অনুমোদন দিয়েছেন তাদের ভুল হলে শাস্তির ব্যবস্থা করতে হবে। 1,000 কোটি টাকা ব্যয়ে বিআরটি প্রকল্প না ভেঙে সমপরিমাণ টাকা দিয়ে তা চালু করা সম্ভব। জন্য 600 থেকে 700 কোটি টাকা বা কম বেশি এরকম একটা টাকা এখনো অব্যবহৃত রয়ে গেছে। ফলে ডোনার কিন্তু এই টাকাগুলো দেওয়ার জন্য রেডি। সরকারের পকেট থেকে এখন সর্বনিম্ন 200 সর্বোচ্চ 1,000 কোটি টাকা খরচ করি আগামী 6 থেকে 12 মাসের মধ্যেই ঢাকা এবং বাংলাদেশের প্রথম বিআরটি বাস্তবায়ন করা সম্ভব এবং সবচেয়ে মডার্ন, ডিসিপ্লিন, কস্ট ইফেক্টিভ যেই আরবান র্যাপিড ট্রানজিট সিস্টেমের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা পেতে পারি। শ্রদ্ধা আর ভালোবাসায় দলের প্রয়াত নেতা সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে শেষ বিদায় জানালো বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন কর্মী, সমর্থক ও সিনিয়র নেতারা। জানাজা শেষে মিজানুর রহমান সিনহার কফিনে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একমি গ্রুপের কর্ণধার ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা। জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে তার মরদেহ গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহুরি এলাকায় নিয়ে যাওয়া হয়। বাজেটে সিগারেটের ওপর ট্যাক্স বাড়ায় অবৈধ বাজারজাত ও বিক্রি বেড়েছে বলে জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বৈধ সিগারেটের বিক্রি কমায় রাজস্ব আয় কমেছে বলেও জানান বক্তারা। ধারাবাহিকভাবে ট্যাক্স না বাড়িয়ে কম দামি সিগারেটের বাজারজাত কমিয়ে দামি সিগারেটের ট্যাক্স পুনর্বিবেচনার পরামর্শ দেন বক্তারা। এতে দীর্ঘমেয়াদে ট্যাক্স আহরণ বাড়বে বলে মনে করেন তারা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করা সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, বিদেশি কোম্পানির দালালরা চক্রান্ত করে বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা করছে। আগামী বাজেটে বিড়ির উপর শুল্ক বাড়ালে 18 লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আপনারা টোবাকো কোম্পানির দালালি করা বাদ দেন। 2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্মঘণ্টা বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। আমরা লেখাপড়া শিখি নাই, শুধু আমরা বিড়ির কাজই করি। শুল্ক বৃদ্ধি করলে প্রায় 18 লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে জানান বিড়ি শ্রমিক নেতারা। এ সময় শুল্ক প্রত্যাহার করে বাজার দর বিবেচনায় বিড়ি শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান তারা। বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধি করা যাবে না, তাহলে 18 লক্ষ মানুষের জীবন জীবিকার উপর হুমকি হয়ে যাবে। তারেক রহমান সে যদি শুল্ক কর বৃদ্ধি করে তাহলে আমাদের ভাতে পানি মরতে হবে, তাছাড়া কোনো
উপায় নাই। বিড়ি শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করতে হবে। বিদেশি কোম্পানির দালালদের চক্রান্তে বিড়ি শিল্প ধ্বংস হলে দেশে বেকারত্বের হার বাড়বে বলে জানান বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। যারা বিদেশি কোম্পানির দালালি করে চলে সেই সব দালালগুলো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে বলেছে প্রতি প্যাকেট বিড়ির 25 টাকা নির্ধারণ করতে হবে, তাহলে এই দেশে বিড়ি ধ্বংস হয়ে যাবে আমরা মনে করি। সেই সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। বিড়ি শিল্পের উপর চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে জানিয়ে শুল্ক বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাজার অনুযায়ী মজুরির দাবি জানায়। বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ আয়োজন বাংলাদেশ ডে প্যারেড। জ্যাকসন হাইটস এর 60 স্ট্রিট থেকে 37 অ্যাভিনিউ হয়ে 87 স্ট্রিট পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশের তারকা শিল্পী সহ প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। বক্তারা বলেন, বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুদৃঢ়ভাবে আমেরিকার বুকে তুলে ধরার লক্ষ্য নিয়ে শতাধিক সংগঠনের অংশগ্রহণে এ প্যারেড আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্যারেড কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, গ্র্যান্ড মার্শাল এম আজিজ, এম শাহিন, কংগ্রেস উইমেন গ্রেস ম্যাং, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের ফখরুল আলম সহ অন্যরা। যে বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে যাচ্ছে, এটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম অন্যান্য বছরের থেকে। এবার হাজার হাজার লোকের সমাগম এবং আমাদের নতুন প্রজন্ম ইনভলভ হয়েছে। এদেশে যে আমরা একটা জাতি গঠনে উদ্যোগী হয়ে আমরা চেষ্টা করছি, সেটাকে যতই তুলে ধরতে পারবো ততই আমাদের কৃতিত্ব। এবার খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড 300 রান ছাড়িয়েছে। টার্গেটটা পাকিস্তানের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যেতে দিনের বাকি সময়েও ব্যাট করতে চায় টাইগাররা। আগের দিনের 3 উইকেটে 110 রান নিয়ে সকালে খেলতে নামে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 296 রান। প্রথম ইনিংসে বাংলাদেশের 278 রানের জবাবে 232 রানে অল আউট হয় পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে ফিল সিমন্সের শিশুরা। নতুন শিক্ষাক্রমে 8টি খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর ঢাকা বোট ক্লাবে 39তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশ নেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা 19 ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং BBSF এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সরকার মোহাম্মদ শামসুদ্দিন। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে 1 লাখ টাকা পুরস্কার পেয়েছেন নিজামুদ্দিন আহমেদ। রানার আপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন 50,000 টাকা। সেমিফাইনালিস্টদের প্রত্যেককে 20,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও সর্বোচ্চ 50 বা তার বেশি ব্রেক অর্জনকারী খেলোয়াড়কেও বিশেষ পুরস্কার হিসেবে 20,000 টাকা দেওয়া হয়। আমাদের ইনডোরের 4টা স্কোয়াশ কোর্ট আছে, 3টা ব্যাডমিন্টন কোর্ট আছে। তার মানে ইজিলি বাংলাদেশে আমরা ন্যাশনাল এই 2টা স্পোর্টসও আমরা বোট ক্লাবে হোস্ট করতে পারবো বিলিংটা হয়ে গেলে। আমাদের ন্যাশনাল কারিকুলামে আমরা আগামী শিক্ষাক্রমে ইনশাল্লাহ আমাদের 8টি স্পোর্টসকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা ক্রিয়া ভাতা আমরা কিন্তু দিচ্ছি। তো আমরা চাই যে স্নুকার থেকে যারা চ্যাম্পিয়ন হয় বা চ্যাম্পিয়ন হয়েছে বা যারা আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করবে তাদের ভিতর থেকেও আমরা মিনিমাম হলো 5 জনকে যাতে ওই ক্রিয়া ভাতার আওতায় আনতে পারি। তো এটি কিন্তু ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন। 8বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলারের নৈপুণ্য মেজর লিগ সকারের পোর্টল্যান্ড টিম্বার্সকে 2-0 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন
মেসি। নিজেদের নতুন স্টেডিয়ামে 5 বারের চেষ্টায় প্রথম জয় পেল মায়ামি। আগের 4 ম্যাচের 3টি হয়েছিল ড্র। অন্য ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে 4-3 ব্যবধানে হেরেছিল মেসি সুয়ারেজরা। খেলার 31 মিনিটে লিওনেল মেসি এগিয়ে দেন মায়ামিকে, আর 42 মিনিটে মেসির পাসে জার্মান ব্রেতেরামে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের বাকি প্রতিপক্ষের উপর চাপিয়ে খেলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে ন্যাশভিলের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন ইন্টার মায়ামি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা, আগামী অর্থবছরের 3 লাখ কোটি টাকার এডিবি অনুমোদন। সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ রিজভির। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানি 21শে মে। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ 3 বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসির নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এবং মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার। ফরিদপুর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত 3। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।